মানুষের হাতের সময় কমছে। মাইক দেখলে ভয় লাগে আমার। স্যার একটা জিনিস আমার খুব অবাক লাগছে যে লোকে শর্ট ফিল্ম বানিয়ে তারপর ফিচার ফিল্ম বানায়। আপনি অনেকগুলো ফিচার ফিল্ম, বিলের ডায়েরি, বাচ্চা শ্বশুর, এগুলো বানানোর পর আপনি আবার শর্ট ফিল্মে এলেন। এই বিষয়টা খুব অদ্ভুত কিনা? স্বাধীনভাবে যেটা বানানো যায় সেটা বানাতে ভালো লাগে। শর্ট ফিল্মের ক্ষেত্রে স্বাধীনভাবে একটা বড় ফিচার ফিল্ম বানানোটা খুব রিস্কি হয়ে যায়, কারণ সেখানে প্রডিউসারের অনেকটা টাকা লগ্নি করা থাকে, সেটার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, ঠিক আছে, সেটা রিটার্নের ব্যাপার আছে। তা সেখানে সম্পূর্ণ স্বাধীনতা সবসময় পাওয়া যায় না। এই ক্ষেত্রে মানে আমরা বলি না খেলা করা, এক্ষেত্রে আমরা খেলা করেছি আমরা। তো সেই স্কোপ তো বারবার পাওয়া যায় না। কিছু মানুষজন আছে যারা সেই স্কোপ দেয়, তা আমাদেরকেও দিয়েছে আমাদের প্রডিউসার, আমরাও খেলেছি। এমনি ফিচার ফিল্মে কি সেরকমভাবে স্বাধীনতা, যে আপনি স্বাধীনতার কথা বলছেন, সেটা কি মানে এই তো পরিচালকরা তো যখন ইন্টারভিউ দেয় তখন তো বলেছে না আমরা সব স্বাধীনভাবে ছবি করতে পেরেছি, তাহলে কি সেটা যখনই একটা ইউনিটেতে প্রচুর লোক থাকে, প্রচুর টেকনিশিয়ানস থাকে, প্রচুর আর্টিস্ট থাকে, প্রচুর লোকজন, 100-150 লোকজন, তখন সম্পূর্ণ স্বাধীন হওয়া যায় না। সবসময় আমরা বলি বটে, কিন্তু সম্পূর্ণ হওয়া যায় না, সেটা আমরা নিজেরাও বুঝি। যারা বলি আমরা নিজেরাও বুঝি হওয়া যায় না। তবে এই ক্ষেত্রে খুব কষ্ট ছিল একটা 2 বছরের বাচ্চাকে নিয়ে পাহাড়, সমুদ্র, জঙ্গল সব জায়গায় করতে হয়েছে। কিন্তু আমাদের খুব ছোট টিম হলে পরেও কো অ্যাক্টর থেকে শুরু করে বাকি সবাইরা এত কোঅপারেটিভ ছিল, জিনিসটা সুন্দর দাঁড়িয়েছে। ঠিক আছে। আর এই মুহূর্তে স্যার এখন শর্ট ফিল্ম, একটা টাইমে তো শর্ট ফিল্মের খুব ভীষণভাবে হচ্ছিল, সবাই শর্ট ফিল্ম বানাচ্ছিল, এখনও হয়তো বানাচ্ছে, কিন্তু এখন অনেক বেশি ওয়েব সিরিজ এই জায়গাগুলো চলে এসছে। তো মানুষের হাতের সময় কমছে, মোদ্দা কথা। এখন মানুষ যারা ওয়েব সিরিজ দেখছে তারাও, আপনি দেখবেন ওয়েব সিরিজ হোক বা ওয়েব ফিল্ম হোক, যারা পোর্টালে দেখে তারাও একসাথে টানা বসে সবসময় দেখতে পায় না। সোমবার 10 মিনিট, ওই দিনকে 15 মিনিট, বুধবার গিয়ে একটা ফার্স্ট এপিসোড শেষ করলো। তো ওইভাবেই ছোটো ছোটো টাইম বার করে। সেখানে যদি ছোটো টাইমের মধ্যে একটা কমপ্লিট স্টোরি পায়, একটা কমপ্লিট এন্টারটেইনিং পায়, সেটা তো ভালো তাদের ক্ষেত্রে, কারণ হাতের সময় সবারই কমছে। এটা সত্যি তো যে একটা বড়, একটা আমি দেখছিলাম যে 3 ঘন্টার যে ছবিগুলো এখন হচ্ছে, লোকে কিন্তু এখন বলছে যে এত বড় একটা কোথাও ধৈর্য যদি ঘটছে, কিন্তু আমরা যদি দেখি কয়েক বছর আগে যে ক্লাসিকগুলো হতো সেগুলো কিন্তু তার জন্য বাহুবলী বানাতে হবে 3 ঘন্টা বসিয়ে রাখার জন্য, সেরকম ইনভেস্টমেন্ট, সেরকম ধরনের ফিল্ম হতে হবে। নিশ্চয়ই, কেন হবে না? 3 ঘন্টা 3.5 ঘন্টাও দর্শক বসে দেখবে, সেরকম ফিল্ম দরকার, সেরকম স্টোরি দরকার, সেই গ্র্যান্ডার দরকার যে মানুষ বসে দেখে হলেতে। নিশ্চয়ই, কেন দেখবে না? আর আপনার এই শর্ট ফিল্মে সেইভাবে ডায়লগ নেই, মানে আমরা সবাই জানি যে ডায়লগ থাকাটাও খুব ইজি একটা ব্যাপার, যে আপনি একটা সিনকে দর্শকের সাথে যে আপনি যোগাযোগ স্থাপন করছেন, সেখানে সংলাপটা খুব ইজি টুল হিসেবে ধরা হয়। তো আপনি এটা সংলাপ রাখেননি, তো এটা কি কোথাও একটা ডিরেক্টর হিসেবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চেয়েছেন? এটা আর একটা অন্য ধরনের অনুভূতি বলা যায়। আমাদের দুটো শব্দের মাঝখানে যে স্পেসটা থাকে সেটাই তো আসল কথা বলে। শব্দ তো আমরা সাজিয়ে দিই মুখের ওপরেতে, কিন্তু ওই দুটো শব্দের মাঝখানে যে গ্যাপ, যে স্পেস, যেটা বিরতি, যেটা পজ, ওটাই তো আসল কথা বলে। তো আমরা পজ নিয়ে সিনেমাটা বানিয়েছি। লোকেরা ডায়লগ নিয়ে বানায়, আমরা পজ নিয়ে বানিয়েছি। আর একটা বাচ্চাকে দিয়ে অভিনয় করানো, মানে এটা তো আপনি বহুবার বলেওছেন যে একটা বাচ্চাকে দিয়ে, মানে মোটামুটি একটু শক্ত ছিল। বাঘের বাচ্চা, আমরা বহুবার বলেছি যে এটা তো বাঘের বাচ্চা নিয়ে কাজ করার মতোই অবস্থা হয়, কারণ তার মুড আছে, তার শারীরিক অবস্থা আছে, বিভিন্ন হাইটে, বিভিন্ন ওয়েদারে, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কাজে তাকে সেই সময়টুকুর মধ্যে হয়তো আধ ঘন্টা সে সময় দিতে পারলো, তার মধ্যেই সে যা শর্ট দেবে, ব্রিলিয়েন্ট কিছু দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু তার জন্য ওয়েট করে বসে থাকতে হবে ধৈর্য নিয়ে। তা সেইটা করতে হয়েছে। চ্যালেঞ্জিং ছিল, বাট খুব মজার ছিল। আর আমাদের টিম যারা ছিল তারা অসম্ভব সাপোর্টিভ ছিল, কাজে আমাদের পক্ষে খুব একটা কষ্টকর কিছু হয়নি। আর এই শর্ট ফিল্মটা একটা খুব মানে দেখে মনে হচ্ছে না শর্ট ফিল্ম, মনে হচ্ছে না একটা ফিচার ফিল্মের মতনই বিষয়টা ট্রিট করা হয়েছে, একটা বিরাট বড় ক্যানভাস। মানে চেষ্টা করেছি ভালো লাগার জন্য, যেহেতু একটু বড় পর্দা দেখাবো বলে, যাতে ভালো লাগে তাদেরকে দেখতে। আর মানুষ তো এখন একটু ট্রাভেল করতে পছন্দ করছে, কারণ অনেক বছর করোনার জন্য মানুষ আটকে ছিল, একটু দেখতে পছন্দ করছে। তা একটা 2 বছরের বাচ্চার হাত ধরে বিভিন্ন জায়গায় ঘুরে আসা, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো, একটা ফ্যান্টাসি গল্প, সেই মজাটা পাবে তারা। ঠিক আছে। আর আপনি দীর্ঘদিন ধরে অভিনয় শেখাচ্ছেন, আমার খুব জানার ইচ্ছে, ধরুন যার ভেতরে অভিনয় নেই, সে কি অভিনেতা হতে পারে, মানে কোনো প্রশিক্ষণের মাধ্যমে? অভিনয় শেখার জন্য অভিনয় ইচ্ছাটুকু থাকা দরকার। শেখা তো কিছু না, সবার মধ্যেই কিছু না কিছু থাকে, ঠিক আছে। তো সেটাকে ব্রাশ আপ করা, সেটাকে নিয়মিত প্র্যাকটিসের মধ্যে দিয়ে তৈরি করা। আর যদি একদমই কারণ না হয়, সে নিজেই বুঝতে পারবে যে আমি পারবো না করতে সেটা, ঠিক আছে, সেটা সে নিজেই কিছুদিন করার পরে বুঝতে পারবে। তবে যারা আসে আমাদের কাছে করার জন্য, তাদের মধ্যে কিছু ক্ষমতা আছে বলেই তারা
করার ইচ্ছাটা তাদের মধ্যে যায়। সানডে করে ওয়ার্কশপ হয়, প্রতি সানডেতে দুপুর 1টা থেকে রাত 9টা অবধি ওয়ার্কশপ হয়। আরেকটা জিনিস, আমরা তো অনেকেই বলা হয় যে সবাই তো অভিনেতা, মানে সবাই তো মানে ধরুন দুমাদুম কেউ মিথ্যে কথা বলে দিচ্ছে, তো এটাও তো একটা ধরনের অভিনয় তো, মানে তাহলে না, মিথ্যে কথা বলার অভিনয় যদি এক হতো তাহলে তো সবাই ক্যামেরার সামনে চলে আসতো, সেটা এক নয়। না, সেটা অভিনয় একটা দর্শন, অভিনয় একটা দর্শন এবং তাতে একটা চর্চা বলে বস্তু আছে। আমরা টুলের মেথডের মাধ্যমে সেটা প্র্যাকটিস করি, দর্শন এবং চর্চা। অভিনয় একটা খুব সহজ অথচ খুব ভারী সাবজেক্ট, ঠিক আছে? সেটাকে যে ভালোবেসে নিতে পারবে সে খুব সহজে তার মধ্যে ডুবে যেতে পারবে। অভিনয়টাকে সবার আগে এনজয় করতে হবে নিজেকে, আর অভিনয় সবাই পারবে এরকম ব্যাপারটা নয়। আমরা মিথ্যা কথা বলি মানে অভিনয় করা হয় তাহলে সেটা নয়, একদমই নয়, একদমই নয়। এটা একটা মিথ আছে কিন্তু, যে আমরা তো ধরুন একটা বসের সামনে আমরা মিথ্যে কথা বলেছি, তাহলে হয়তো ওটা বলা হয় হয়তো ওই মিথ্যে কথা বলার মধ্যে তার হয়তো অনেক সময় অভিনয়ের কোয়ালিটি ধরা পড়তে পারে কারোর ক্ষেত্রে, কিন্তু তার মানে এটা না যে যে মিথ্যে কথা বলেছে ছোটোবেলায় সবাই অভিনেতা, এটা নয়। আর আপনি জিদ্দাকে পরিচালনা করেছেন, তো জিদ্দার সাথে মানে জিদ্দাকে কীভাবে দেখেছেন? এরা বড় মাপের মানুষ, ভীষণ ভালো মানুষ, ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ প্রফেশনাল। তারা জানে ফ্লোরে কীভাবে ডিল করতে হয়, কীভাবে কাজ করতে হয়, নিজেদের স্টারডাম কী করে মেনটেন করতে হয়, তারা সেটা বোঝে, ঠিক আছে? জিদ্দার সঙ্গে কাজ করা একটা অন্য এক্সপিরিয়েন্স, একটা বড় মানুষের সাথে কাজ করার অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব ভালো, খুব ভালো। আর বাচ্চা শ্বশুর, আমি যে ছবিটা দেখেছিলাম, মনে হয় জিৎ অনেকদিন পর বোধহয় ওরকম একটা কমেডির ইয়েতে ফিরেছিল, কারণ তার আগে ওই হাসি খুশি ক্লাব, এবং ওইখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো মানে সেই সময় যে বাংলা সিনেমা সেগুলোকেও একটা পোক করা হয়েছে, ওইগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, তা তো মানে জিদ্দা সবাই তো নিজের মতো করে ট্রাই করছে, সবাই বিভিন্নভাবে। জিদ্দাও সেরকমভাবে ট্রাই করছে। আমাদের সামনে দেবদারও নানারকম। ওখানে একটা প্রশ্ন আছে, আমি এক্ষুনি প্রশ্ন করবো, সেটা হ্যাঁ। হচ্ছে যে খাদানে তুমি আছো তো? খাদানে আমি কোথায় ভিলেনের আছি? চরিত্র খাদানে? না, আমি খাদানের স্ক্রিপ্ট আমার লেখা, ঠিক আছে? এটা মনে হয় জানা ছিল না। আচ্ছা, এটা আর একটা ইনফরমেশন, খাদানের স্ক্রিপ্টটা আমার লেখা, কিন্তু অভিনয় করছি কিনা এখন আমি শিওর এই বিষয়ে কিছু বলতে পারছি না। খাদানে তুমি স্ক্রিপ্টের মানে খাদানে আমি একটা জিনিস শুনছিলাম, দেবদা বলছিল যে এটা অনেক পুরনো, অনেক দিন ধরে লেখা হচ্ছে, তো এটা- প্রায় 1.5 বছর ধরে লেখা হচ্ছে। মানে প্রথমে তো লক হচ্ছিল না। হ্যাঁ, খাদান অনেক দিনের প্রসিডিওর, প্রায় 1.5 বছর 2 বছর ধরে খাদান নিয়ে কাজ চলছে আমাদের, ঠিক আছে? অবশেষে খাদান আসছে, এটা আমাদের সবার কাছে খুব ভীষণ ভালো। আশা রাখবো যে বাংলা ইন্ডাস্ট্রির একটা অন্যরকম মোড় আসবে, ঠিক আছে, দেবের হাত ধরে। এবং অনেকেই বলছে একটা অ্যাকশন জনার, যেটা মানে দেব অনেকদিন ধরে ইয়ে করছে, একটা অন্য ধরনের কাজ হওয়ার এক্সপেকটেশন তো আমারও আছে। ময়লা মাফিয়া এইগুলো নিয়ে কাজ। হ্যাঁ, এগুলো ইনসাইড নিউজ। এই যে বললাম যে ওইটুকুই বললাম যে খাদান লিখেছি, স্ক্রিপ্টটা আমি করেছি, ওইটুকু। শেষে তুমি শর্ট ফিল্মটা নিয়ে বলো, এবং মানে ফাইনালি কোথায় কি দেখা যাবে? এখন সবাই দেখে ফিরছে, এখন আপাতত আজকে আমাদের এই শোটা চলছে, সবাই দেখুক, সবার কাছ থেকে ফিডব্যাক পাই, তারপর ডিসিশন নেবো যে এটাকে নিয়ে আরও কীভাবে এগোনো যায়। অলরেডি বেশ কিছু ফেস্টিভ্যালস ঘুরে এসছে, ভালো বলেছে, সবার ভালো লেগেছে, দেখা যাক। আপনারাও দেখে যাবেন সবাই। থ্যাংক ইউ। সেটা হচ্ছে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা মেয়ের সাথে একটা কোথাও রিলেশন বন্ডিংয়ের একটা ব্যাপার রয়েছে। মানে আপনার যে কো অ্যাক্টার, বা তুমি করেই বলছি, তোমার যে কো অ্যাক্টার সে একজন বাচ্চা, তো অ্যাকচুয়ালি একটা মানে কী বলবো, মানে তার অনেক কিছুর ওপর তো ডিপেন্ড করছে একটা গোটা সিনটা। যখন আমরা শুটিং শুরু হয়, মানে কথাবার্তা হচ্ছে, স্যার আগেই আমাদের বলে দিয়েছিল যে আমরা কিন্তু বাঘের বাচ্চা নিয়ে নামছি শুটিংয়ে। ডিওপি ছিল যারা, প্রলয়দা, ডোনাদি, সারাক্ষণ ক্যামেরা ইয়ে করে মানে তাক করে বসে থাকতো, ও কখন একটা এক্সপ্রেশন দেবে। মানে ডিওপিদের জন্য মুশকিল হয়েছে একটু, আমার জন্য অতটা হয়নি। ও খুব ফ্র্যাঙ্কলি খুব ভালো আমাদের বন্ডিংটা। একটা বাচ্চার সাথে সিন কোঅর্ডিনেট করাটা কতটা মানে পারস্পরিক, দুজনের তো একটা, আমরা তো সবাই জানি যে একজন অভিনেতা আরেকজনকে মানে আরেকটা কোঅ্যাক্টারকে মানে সমৃদ্ধ করে, এই বিষয়টা তো আছে। তো তুমি যখন অভিনয় করছিলে, তো এই বিষয়গুলো কীভাবে? আমরা শুটিংয়ের আগে অনেকবার ওয়ার্কশপ করেছি, তো ওখানে প্র্যাকটিস করে 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 ওর সঙ্গে মানে আমি যা বলছি ও কি মানে বুঝতে পারছে, বা আমার কথা শুনে কি সেটা করছে, এগুলো আমরা অনেক প্র্যাকটিস করেছি, তারপরে গিয়ে আমাদের শুটিং স্টার্ট হয়েছে। ওই জন্য বোধহয় ওই জিনিসটা মানে দেখাও যাচ্ছে যে একটা ভালো রকম সম্পর্কের যে রসায়নটা সেটা কোথাও গিয়ে ফুটে উঠছে। হ্যাঁ, একদমই তাই। তুমি কম কথা বলো। আমার মানে বাইক দেখলে ভয় লাগে আমার। বাইকটা এখানে, তুমি ধরো বাইক নেই, তুমি এবার চরিত্রটা বলতে আমি আমাদের সবার বাড়িতে, আমার বাড়ি, আপনার বাড়িতে যারা পরিচালিকা যারা থাকেন, নিজেদের বাড়ি ছেড়ে এসে আমাদের বাড়ির খেয়াল রাখে, আমাদের খেয়াল রাখে, সেটার উপরে বেস করে এটা করা।
বাকি কেন? আরে বলছি, ইন্টারভিউতেই বলছি দিদি, শর্ট ফিল্ম এবং এই শর্ট ফিল্মে এডিটারের গুরুত্ব এই কারণেই, কারণ এই শর্ট ফিল্মে কোনো সংলাপ নেই, এখানে পুরোটাই মিউজিকের উপর দাঁড়িয়ে, তো অনেক বেশি চ্যালেঞ্জিং, মানে একটা দর্শকের সাথে যে যোগাযোগ স্থাপনটা, মানে সংলাপ হলে তো অনেক ইজিয়ার একটা টুল। ভেরি ট্রু। তো খুব সত্যি কথা। বিষয়টা হচ্ছে যে মানে একটা শুটিং স্টার্ট করার আগে আমরা অসংখ্য ওয়ার্কশপ করেছি ছোট্ট রাধিকাকে নিয়ে। রাধিকাটা তখন 2 বছর বয়স, রাধিকা নীল এদেরকে নিয়ে কন্টিনিউ ওয়ার্কশপ করা হয়েছে। তারপর আমরা ফ্লোরে গেছি শ্যুট করতে, তাই জন্য ফ্লোরের আগে আমরা ভীষণ প্রিপেয়ার্ড ছিলাম, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আরেকটা, যেহেতু আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর প্লাস এডিটর, আমার সুবিধাটা হয়েছে যে আমি আগেও ছিলাম, আমি পরেও কাটতেও বসেছি, এবং স্যার থ্রু আউট এডিট ছিল। তো আমি বারবার বলি যে আমি একা এডিটর নই, এখানে স্যারও কিছুটা এডিটর। তার কারণ হচ্ছে যে আমি কার্ডসগুলো করেছি, বাট কার্ডসগুলো কীভাবে হবে এটার ভীষণ একটা গাইডেন্স দরকার, এবং ডিরেক্টরের আইডিয়া ভীষণ ক্লিয়ার সেখানে। স্যার যখন শ্যুট করছে তখনই আমি দেখেছি যে স্যারের এই কনসেপ্টটা ক্লিয়ার, যে শ্যুটের পর কোন পার্টটা কাটা হবে, কোন পার্টটা বসবে। তো তাই জন্য কি হয় না, যে এরকম একটা ডিফিকাল্ট টপিকও কভার করাটা ইজিয়ার হয়েছে আমি বলবো, বিকজ উই আর ভেরি মাচ প্রি প্ল্যান্ড। কারণ ও এত ছোট, কখন কি এক্সপ্রেশন দেবে আমরা প্রিপেয়ার ছিলাম না। বাট ইন্টেন্সিভ ওয়ার্কশপস অ্যান্ড তারপর হচ্ছে কনস্ট্যান্ট শ্যুটের মধ্যে ওই জিনিসটা ভেবে রাখা যে পরে কী হবে, দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি এইটার এডিটে স্পেশালি ফিল করেছি করতে গিয়ে। একটা জিনিস আমার একটু ছবিটা দেখছিলাম বলে আমার যেটা জানতে ইচ্ছে করলো, যে এইখানে তো সংলাপ নেই, এখানে সংলাপ নেই, একটা সাধারণ গড় দর্শকের পক্ষে সবটা বোঝাটা একটু কাইন্ড অফ ডিফিকাল্ট আমার মনে হলো, যে সবটা যে আমি বুঝে উঠতে পেরেছি আমার তা মনে হয়নি, আমাকে হয়তো আরেকবার রিভিজিট করতে হবে। তো যখন এই ক্যারেক্টারগুলো যখন পোর্ট্রেট করতে, তো তুমি ওদের মানে ডিরেক্টর কি ব্রিফ দিচ্ছ? ব্রিফ ইন দ্য সেন্স হচ্ছে মানে দুটো ক্যারেক্টারকে ভীষণ সরলভাবে দেখানো হয়েছে আমার মনে হয়, যে যদি কেউ পুরো সিনেমাটা দেখে কোনো সংলাপের প্রয়োজন বোধ করে, তাহলেও আমার মনে হয় যে সে একটা এসেন্স পেয়ে যাবে গল্পটার, মানে গল্পটার যে কোর ফ্লেভারটা, যে ছোটদেরকে নিয়ে, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তাকে যে দেখাশোনা করে, তার ট্রাভেল, তার একটা জার্নি, একটা ফ্যান্টাসি জার্নি। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে সংলাপের প্রয়োজনটা আমার মনে হয়েছে যে খুব বেশি পড়েনি থ্রু আউট দ্য সিনেমা। অ্যান্ড যেভাবে একটা ছোটদের কাছে মেসেজ দেওয়া যায়, একটা বড়দের কাছেও সিমিলারভাবে মেসেজ দেওয়া যায়, সেইভাবে গোছানো, সেইভাবে প্ল্যান স্টোরিটা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা প্রি প্ল্যান ছিলাম অনেকটাই এই বিষয়টাকে নিয়ে, যে ডায়লগ তো নেই, ল্যাঙ্গুয়েজ তো নেই, ল্যাঙ্গুয়েজ দরকার নেই, কারণ এই মেসেজটা শুধু বাংলা, শুধু হিন্দির বা শুধু ইংলিশের জন্য নয়, এই মেসেজটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড একটা মেসেজ। তো তাই জন্য আই ডোন্ট থিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম। আর একটা জিনিস তারিফ না করলে নয়, সেটা হচ্ছে এইভাবে বোধহয় গ্রাম বাংলাকে, বা এইভাবে মনে হয় রিসেন্ট টাইমে আমার মনে পড়ছে না, সেই পুরোনো আমলে তরুণ মজুমদারের ছবিতে এইসব জিনিস থাকতো। রিসেন্ট টাইমে ওই প্রসূনদা একটা ছবি বানিয়েছিল দোস্তজিতে, ওখানে ওই গ্রাম বাংলার কিছু ইয়ে ছিল, কিন্তু এই যে মানে এখন যে মানে বেশি ছবি যেগুলো হয় সেগুলো বেশি কলকাতা নির্ভর ছবি, তো সেইখানে তোমরা এই মানে লোকেশন ইয়েগুলো সেইগুলো ওই ওয়ার্কশপ, প্রচুর লোকেশন ভিজিট, কন্টিনিউয়াস আমরা প্রচুর লোকেশন ঘুরে তারপর লোকেশন ফাইনাল করা হয়েছে। তো লোকেশন দেখা, তার ছবি দেখা, লোকেশন খোঁজা, এটা একটা হিউজ এফার্ট দিয়ে তবে হয়েছে, কারণ ফিল্মটা শ্যুট করেছি আমরা 2022 সাল থেকে, এটা 2024 সাল। তো স্যার 4 মাস ধরে নাকি? হ্যাঁ, 4 মাস ধরে শুটিং চলেছে, তার আগে শুটিংয়ের প্রি প্রোডাকশন চলেছে, তারপরে ফিচার ফিল্মও হয় অ্যাকচুয়ালি। এবং মানে স্যার যখন কাজ করেন, স্যার ধরে কাজ করাটাই প্রেফার করেন, তো সেটাই এই ফিল্মটাতে পুরো ধরে কাজটাই করা হয়েছে। আগে লোকেশন ভিজিট করা হয়েছে, তার ওয়ার্কশপ করা, তারপরে শ্যুট করা, তার পোস্ট প্রোডাকশনে প্রপার টাইম দেওয়া, সেইভাবেই কাজটা হয়েছে।